মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৪৪, আহত ৭ শতাধিক। ব্যাংককে ভবন ধসে ৯ জনের মৃত্যু। ঢাকা বেইজিং ৯ চুক্তি ও সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তায় প্রতিশ্রুতি। ফ্যাসিস্টদের ইন্ধন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুতুড়ে কলাম লেখকদের অপপ্রচার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। মিয়ানমারের ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে হতাহতের সংখ্যা। এ পর্যন্ত ১৪৪ জন নিহত ও ৭ শতাধিক আহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব পড়ে থাইল্যান্ডেও। ব্যাংককে ৩০ তলা নির্মাণাধীন ভবন ধসে এ পর্যন্ত নিহত হয়েছে ৯ জন। নিখোঁজ আরও অন্তত ৮০ জন শ্রমিক। দুদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা ভবন। আর মিয়ানমারের সাগাইনে চোখের পলকেই নদীতে ভেঙে পড়ে ১০০ বছরের পুরনো আভা সেতু। এমন ভয়াবহ দৃশ্যেই স্পষ্ট ভূমিকম্পের তীব্রতা। ৭.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে সাগাইন শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। মাত্র ১৭ কিলোমিটার দূরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। প্রায় ১৫ লাখ মানুষের এ শহরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে অনেক মানুষ। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাজধানী নেপিদোতে। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। দেশটির ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক সরকার। আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে আবেদনও জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এরই মধ্যে সহায়তার নির্দেশ দিয়েছেন। A terrible earthquake has hit parts of Southeast Asia today. And we send our condolences to the governments and peoples of the region. মিয়ানমারের সৃষ্ট ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী দেশগুলোতেও। এর মধ্যে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ব্যাংককে ৩০ তলা নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ শ্রমিকদের সন্ধান চলছে। চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয় ভূমিকম্প। বিশ্লেষকরা বলছেন ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ মিনিটের মাথায় ৬.৪ মাত্রার আফটারশকের কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এই চুক্তি সই হয়। এছাড়া দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনা। মেহেদী হাসানের রিপোর্ট। সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পারস্পরিক কুশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও দুই দেশের মধ্যে ৫টি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা হয়েছে। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে।
এরপর প্রেসিডেন্সিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দেশটির কাউন্সিল অব দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং। চীনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা আধা সরকারি এই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এরপর চীনা ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। So in the north and the east, what we got landlocked countries, Seven Sisters, Nepal, Bhutan. So if you have to do business of the world, we have to go to Bangladesh. So Bangladesh is your path, not only for Bangladesh itself, but for 3 other major regions. 8 মাস আগে বাংলাদেশে তরুণদের মাধ্যমে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তনের বিস্তারিতও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they young people talk about creating new Bangladesh. এরপর বেইজিংয়ের একটি সরকারি গেস্ট হাউসে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার বিষয়ে চীনের কাছে আগামী 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দেশটির পানি সম্পদ মন্ত্রী লি জিওইং এর সাথে বৈঠকে তিনি এই পরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সফরে বিনিয়োগ ও ঋণ মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতিও মিলেছে। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে পৃথিবীর সবচেয়ে সফল দেশগুলোর একটি চীন। নদী বিধৌত বাংলাদেশও বর্ষা মৌসুমে বন্যা, শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মতো সমস্যাগুলো মোকাবেলা করছে। চীনা পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে এসব বিষয়ে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চান নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে টেকসই জ্বালানি 3.0 সহ বিভিন্ন ইস্যুতে 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এসব বৈঠকেও চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তার অংশীদার হতেও চীনাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Invite you to Bangladesh to participate in the process of changing the country. So this is a kind of effort that we want to give to make sure you have the right kind of context where you are getting involved. প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে বিনিয়োগ, ঋণ ও মঞ্জুরি সহায়তা মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার করতে মার্কিন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট IPD ব্যবহার করে হাসিনা ও তার লোকজন। সম্প্রতি তদন্ত শেষে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। 5 আগস্টে হাসিনা সরকার পতনের পর ইউনূস বিরোধী অন্তত 10টি ভুয়া লেখা প্রকাশ করে IPD। তদন্ত বলছে, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্যই ব্রিটিশ এমপিদের কাছেও পাঠানো হয় ওইসব প্রতিবেদন। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েও অপপ্রচার থামাননি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। গভীর সংকটে দেশের আর্থিক খাত, তবে কিভাবে এত বিলাসী জীবনে চলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের মেয়ে, এমন শিরোনামে গেল 31 জানুয়ারি টিম লার্কিন নামে একজনের লেখা প্রকাশ করে IPD। শুধু একটি নয়, 5 আগস্টের পর এমন আরও অন্তত 10টি প্রতিবেদন প্রকাশ করে IPD, যার সবগুলোই ছিল ইউনূস সরকার বিরোধী। বাংলাদেশ আওয়ামী লীগ সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা এসব প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে।
তবে এসব প্রতিবেদন আদৌ কতখানি সত্য বা এর লেখকের বাস্তবে অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এ নিয়ে মাসব্যাপী অনুসন্ধান চালায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাই করার জন্য সংস্থাটি এআই দিয়ে তৈরি দুটি প্রতিবেদন পাঠায় আইপিডি এর কাছে, যার একটি ইউনূস বিরোধী ও অপরটি নতুন দল এনসিপির পক্ষে। আইপিডি ইউনূস বিরোধী লেখাটি প্রকাশ করে। পরে এর ব্যাখ্যা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি আইপিডির এডিটর। সংবাদ মাধ্যম গার্ডিয়ানেও উঠে আসে এসব ভুয়া তথ্যের প্রতিবেদন ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর তথ্য। তদন্তে জানা যায়, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কঠোরভাবে দমনে হুমকি দিলেন অমিত শাহ। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার পঞ্চম দিনেও রেলযাত্রার ভোগান্তির খবর না থাকলেও ভিন্ন চিত্র সড়কপথে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। অপু শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সাংবাদিকরা বারবার প্রশ্ন করে যে আপনারা মোবাইল কোড করার পরেও, ফাইন করার পরেও কেন ভাড়া বেশি নিচ্ছে? আপনাদের জন্যই তো বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ একটি পরিবহনের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই চালানো হয় অভিযান, সত্যতা মেলায় করা হয় জরিমানা। বাড়তি ভাড়া নেওয়ার এমন আরও অনেক অভিযোগ মেলে সায়েদাবাদ বাস টার্মিনালে। কিন্তু অভিযোগের পক্ষে রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের নিজস্ব যুক্তি। কেউ আবার অভিযোগ অকপটে স্বীকার করছেন। এসি বাসের টিকিটের ভাড়া 700 থেকে 800 টাকা হয়, সেখানে এখন তারা 1000 টাকা করে রাখতেছে। ভাড়া তো আগের ভাড়া 500 ছিল, এখন 600 টাকা নিতেছে। আর আমরা ভাড়াটা নিচ্ছি এইভাবে, বিগত দিনে রাস্তায় দাঁড়ায় 300 টাকার ভাড়া 150 টাকা বলছে, ওই 150 টাকায় নিয়ে গেছে। ওই অভ্যাসটা প্যাসেঞ্জারে রয়ে গেছে। এখন সায়েদাবাদ টার্মিনালে তিনজন ম্যাজিস্ট্রেট উপস্থিত, বিআরটির লোক উপস্থিত, আমরা মালিক সমিতি যারা আছি তারা আছি। এইখানে ভাড়া বেশি তো দূরের কথা ভাই, আপনি একটা প্রমাণ করেন যে 5 টাকা বেশি নিচ্ছে। আমরা যদি সরকারির ভাবে নিতে যাই তাহলে গাড়ি একটা চলবে না। ভ্রাম্যমাণ আদালত বলছে, যাত্রীদের অভিযোগ পেলেই তাৎক্ষণিক নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের বিআরটি এর বুথ আছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম আছে, তো এগুলোতে অভিযোগ আসছে। সাংবাদিকদের মাধ্যমেও আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে যাচ্ছি এবং আমরা অ্যাড্রেস করছি। এদিকে রেলে ঈদযাত্রায় পঞ্চম দিনও রয়েছে স্বস্তি। সরকারি ছুটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি ঈদে। অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে। মনে হইতেছে না, এমন আনন্দ লাগতেছে। নানুর বাড়ি কোনোদিনও ঈদ করি নাই, ফার্স্ট টাইম, তাই ইচ্ছে ছিল অনেক যাওয়ার। একটি ট্রেনের ছাদে উঠে ভ্রমণের চেষ্টা করে কিছু যাত্রী, পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নামিয়ে দেওয়া হয় তাদের। তবে সার্বিক অবস্থাকে স্বস্তিদায়ক বলছে রেল কর্তৃপক্ষ। সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, দু একটা ট্রেন হয়তো একটু লেট গেছে। আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে, সেই হিসাবে আমি মোটামুটি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও রেলের এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা যাত্রীদের। এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আসলে আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবো। এই দ্বারা তো অবশ্যই অব্যাহত থাকা দরকার। ঈদ যাত্রায় বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে যোগ হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লঞ্চে বেড়েছে যাত্রীদের ভিড়, তবে এবার নেই কোনো ভোগান্তি। টিকিট নিয়েও পড়তে হচ্ছে না কোনো ঝামেলায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ঈদের ছুটিকে কেন্দ্র করে সদরঘাটে যাত্রীদের চাপ বাড়লেও নেই তেমন কোনো ভোগান্তি। আগেভাগেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ায় যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে রওনা হচ্ছেন। যাত্রীরা বলছেন, এবার আগেভাগেই টিকিট বুকিং, যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অনলাইন টিকিটের কারণে কমেছে ভোগান্তি। গত বছরের তুলনায় এবার যাত্রী অনেক কম হওয়ায় স্বস্তিতে যাত্রা করতে পারছেন তারা। বাড়তি ভাড়া আদায়েরও নেই কোনো অভিযোগ। ঢাকা চাকরি করি, দেশের বাড়িতে যাইতে অনেক ভালো লাগতেছে আর খুবই আনন্দ। আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা খুব আনন্দিতভাবে যাচ্ছি ঈদ করার জন্য।
এখন তো ঈদের আগে যে রোটেশন নাই, এখন নিয়ম হইল যাত্রী হবে, লঞ্চ ভরবে, লঞ্চ ছাড়িয়ে যাবে। আমার অনেক ভালো লাগছে, আবার অনেক কষ্ট হচ্ছে যে লঞ্চে অনেকক্ষণ বসে আসি, আবার অনেক আনন্দ হচ্ছে। গ্রামের বাড়িতে যাচ্ছি, নানুর বাড়িতে ঈদ করার জন্য সবাই একসাথেই যাচ্ছি। আলোর মতো ভালোই যাচ্ছি, কোনো সমস্যা নেই আমাদের। ঈদে সবার যাত্রা যেন নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে কাজ করছে লঞ্চ কর্তৃপক্ষ। আমরা ভোগান্তি তো করতেছি না, বিশেষ করে আমাদের বিজনেসটা হলো যাত্রীদের সেবা দেওয়ার জন্য। যাত্রীদের সেবার মান যাতে ক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ থাকে, আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এবার ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আরও উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক অবস্থা। হাসপাতাল থেকে ফিরে গেছেন বাসায়। দুপুরে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় যান দেশসেরা এই ওপেনার। আর ধূমপানের সাথে ভুলবশত তামিমের নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক। আকাশুজ্জামানের রিপোর্ট। গেল সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাক করেন তামিম। নেওয়া হয় পার্শ্ববর্তী কেপিজে বিশেষায়িত হাসপাতালে। হার্টে রিং পরানো হয় সেখানেই। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। এখানেই গত 3 দিন চলে দেশসেরা ওপেনারের চিকিৎসা। শুক্রবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল ভালো আসায় বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তামিমকে। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল কোর্ট ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে 3-4 মাস পর্যবেক্ষণে রাখার পর করা হবে আরও কয়েকটি পরীক্ষা। এরপরেই জানা যাবে কতদিনের মধ্যে ক্রিকেটে ফিরতে পারেন তামিম। এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন। দেশবাসীর কাছে আবার ওনার জন্য দোয়া চাচ্ছি। এদিকে ধূমপানের সাথে তামিমের প্রসঙ্গ টানায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক। আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত 144, আহত 7 শতাধিক। ব্যাংককে ভবন ধসে 9 জনের মৃত্যু। ঢাকা বেজিং 9 চুক্তি ও সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। ফ্যাসিস্টের ইন্ধন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভূতেরে কলাম লেখকদের অপপ্রচার। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।